উপস্থিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনেরা আদাব। ভাই ও বোনেরা আমার, আজকে ৩রা নভেম্বর 1975 সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমাদের জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কারাগার সবথেকে সুরক্ষিত জায়গা, আর সেখানে খুনিদের প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়েছিল এই 4 জাতীয় নেতাকে হত্যা করতে। ঠিক এর পূর্বে 75 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। শুধু আমরা 2 বোন বিদেশে ছিলাম। একই দিনে যুবনেতা শেখ ফজলুল হক মনি, কৃষক নেতা আব্দুর রব সাইনেবাদ সহ একই সাথে 18 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর তারপরই 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়। ভাই বোনেরা আমার, এই হত্যার একটাই লক্ষ্য ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিহ্নকে মুছে ফেলা, আদর্শকে নস্যাৎ করা, স্বাধীনতাকে নস্যাৎ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলজ্জিত করা। 75-এর পর থেকে শুরু হয় বাংলাদেশে হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তারই যারা সাথী ছিলেন, তারই নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে বাঙালির জাতির বিজয় এনে দিয়েছিলেন। আমরা পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আর তাদেরকেই নির্মমভাবে হত্যা করা হয়। আজকের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতাকে, শ্রদ্ধার সাথে স্মরণ করি এই 3রা নভেম্বর যে যার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে, যারা এই স্বাধীনতা আমাদের এনে দিয়েছেন, বিজয়ের মুকুট পরিয়েছিলেন বাংলার মানুষের ললাটে, তাদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়। খুনিদের বিচার করা হয়নি, বরং বিভিন্নভাবে খুনিদের পুরস্কৃত করা হয়েছিল। 15ই আগস্টের খুনিদেরকে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারির মাধ্যমে বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল। এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়, এর মধ্য দিয়েই প্রথমে খুনি মোস্তাক, এরপর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে, অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে একটা খুনিদের রাজত্বে পরিণত করেছিল। খুনিদের যারা 15 আগস্ট এবং 3রা নভেম্বর হত্যাকারী, তাদেরকে জিয়াউর রহমান বিভিন্ন দূতাবাসে চাকুরি দিয়েছিল। আপনারা একবার ভেবে দেখেন, বাংলাদেশের রাষ্ট্রদূত, তাদের কোয়ালিফিকেশন কি? তারা খুন করে এসেছে। বহু দেশ তাদের প্রত্যাখ্যান করেছিল, পোল্যান্ড সহ অনেক দেশ এদেরকে গ্রহণ করেনি, কিন্তু জিয়াউর রহমান তাদের পুরস্কৃত করে, তাদেরকে বিচারের হাত থেকে মুক্ত করে দেয়। 5ম সংশোধনীর মাধ্যমে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা এবং 4 মূলনীতি, তা নস্যাৎ করা হয়। যে সকল যুদ্ধ অপরাধীদের জাতির পিতা বিচার শুরু করেছিলেন, যারা 1971 সালে বাংলাদেশের মা বোনদেরকে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, মা বোনদের ইজ্জত লুটেছিল গ্রামের পর গ্রাম। কারণ ওই পাকিস্তানি সেনাবাহিনীর বাংলাদেশের সব গ্রাম চেনার কথা না, অথচ এই যুদ্ধাপরাধী আলবদর রাজাকার বাহিনী, তারা তাদেরকে
বিভিন্ন এলাকায় নিয়ে যায়, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে বাংলাদেশে গণহত্যা চালায়, লুটতরাজ করে, অগ্নিসংযোগ করে। এই খুনিদের বিচার স্বাধীনতার পর জাতির পিতা শুরু করেছিলেন। 11,000-এর মতো জেলে ছিল, 21,000 সাজাপ্রাপ্ত ছিল। যারা বাংলাদেশে নাগরিকত্ব চায়নি তারা পাকিস্তানে পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল অথবা ইংল্যান্ডে বা বিভিন্ন দেশে চলে গিয়েছিল, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। জিয়াউর রহমান ক্ষমতা এসে সেই সকল যুদ্ধ অপরাধীদেরকে কারাগার থেকে শুধু মুক্তই করে নাই, তাদের সমস্ত মামলা যে আইনের বলে এদের বিচার শুরু হয়েছিল যুদ্ধ অপরাধীদের, সেই প্রত্যেকটা অর্ডিন্যান্স মার্শাল অর্ডিন্যান্স দিয়ে বাতিল করে দিয়েছিল জিয়াউর রহমান এবং ওই যুদ্ধ অপরাধীদের বিচারের হাত থেকে মুক্ত করে দেয়। কারাগারে যারা বন্দী সাজাপ্রাপ্ত তাদের মুক্ত করে দেয় এবং তাদেরকে রাজনীতি করবার অধিকার দিয়েছিল। সংবিধানের 12 অনুচ্ছেদ বিলুপ্ত করে দিয়ে এবং তাদের ভোটের অধিকার দিয়েছিল সংবিধানের 38 অনুচ্ছেদের আংশিক সংশোধন করে। এদেরকেই প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা বানিয়ে পুরস্কৃত করেছিল ওই যুদ্ধাপরাধীদের জিয়া। এইভাবে একটি দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা এবং সমস্ত চেতনাকে নস্যাৎ করেছিল। বাংলাদেশে সেনাবাহিনীতে 19টা কু হয়েছিল সেই সময়। হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক এবং অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, আর প্রায় সকল মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করেছিল জিয়া। এবং এই হত্যা এবং খুনের রাজত্ব কায়েম করে দেশকে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যেতে চেয়েছিল। যে বাংলাদেশ জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে, যে বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশের মানুষ পেট ভরে ভাত খাবে, সুন্দর জীবন পাবে, সেই লক্ষ্যে জাতির পিতা যখন রাষ্ট্র পরিচালনা করছিলেন, বাংলাদেশের মানুষের মাঝে যখন একটি শান্তি ফিরে এসেছিল, স্বস্তি ফিরে এসেছিল, নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছিল, ঠিক সেই সময় এই 15ই আগস্ট, 3রা নভেম্বরের হত্যাকাণ্ড এবং একের পর এক কু করে মানুষের সমস্ত স্বপ্নকে নস্যাৎ করে দেয়। 21 বছর বাংলাদেশের মানুষ এই কষ্ট ভোগ করেছে। এই মাঝে আপনারা দেখেছেন 96 সালে যখন আওয়ামী লীগ সরকারে আসে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতির পথে এগিয়ে যায়। 2001 সালে যখন আবার বিএনপি জামাত জোট ক্ষমতা আসে, আবার বাংলাদেশ, এদেশে খাদ্য অভাব, সাক্ষরতার হার কমে যায়, বিদ্যুৎ উৎপাদন কমে যায়, রাস্তাঘাট ধ্বংস হয়, মানুষের জীবন মান নষ্ট হয়। শুধু তাই না, 71-এ হানাদার পাক বাহিনীর মতো লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ভোটার তাদের উপর অত্যাচার করে, হাজার হাজার মা বোনদের উপর পাশবিক অত্যাচার করে, কত মানুষের হাত কেটে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড় গুঁড়ো গুঁড়ো করে মানুষ হত্যা করে, চোখ তুলে ফেলে, হাত কেটে দেয়, পা কেটে দেয়। এইভাবে তাণ্ডব চলে 2001 থেকে 6 পর্যন্ত। এদের স্বভাব একই। সেই সময় জঙ্গিবাদ উত্থান হয়, সন্ত্রাস উত্থান হয়, বাংলা ভাই সৃষ্টি হয়। বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল এই খালেদা জিয়া। জিয়াউর রহমানের পথ ধরেই তার বউ স্ত্রী এই দেশে এই খুনের রাজত্ব কায়েম করেছিল, আর যার ফলে এদেশে এমার্জেন্সি আসে এবং তারপরে ঘটনা সকলেরই জানা। 2008-এর নির্বাচনে আমরা সরকার গঠন করি, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করে এই বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে, আবার এই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নেমে আসে। ঠিক 2013 সালের শেষের দিকে যখন আবার নির্বাচন আসবে 2014, এই নির্বাচন নস্যাৎ করার নামে
শত শত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে পেট্রোল বোমা দিয়ে হত্যা করেছে, বাস পুড়িয়েছে, গাড়ি পুড়িয়েছে, সিএনজি পুড়িয়েছে, প্রাইভেট কার পুড়িয়েছে। নির্বাচন বানচালের নামে দিনের পর দিন হরতাল, অবরোধ, মানুষ খুন, একই ধরনের সেই খুনের কারবার এই বিএনপি চালিয়েছিল। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল, এমনকি নিজেরা নির্বাচনে পর্যন্ত অংশগ্রহণ করেনি, যাতে দেশে নির্বাচন না হয়, গণতন্ত্রের যাত্রা যেন ধ্বংস হয়ে যায়। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ ভোট দেয়। 40 ভাগের উপর ভোট পড়েছিল। এই বৈরী অবস্থা, যেখানে 582টা স্কুল এবং ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, যেখানে প্রিজাইডিং অফিসার, সব প্রিজাইডিং অফিসার সহ বহু মানুষকে হত্যা করা হয়েছিল। তারপরেও এদেশের মানুষ সাহসে ভর করে ভোট দেয়, আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকার আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিয়েছি। আমরা এই দেশের ছেলে মেয়েরা তাদের লেখাপড়ার জন্য একদিকে যেমন কম্পিউটার শিক্ষা, অপরদিকে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে আধুনিক প্রযুক্তি শিক্ষার পথ উন্মুক্ত করেছি, শিক্ষানীতি দিয়েছি এবং দেশের ছেলে মেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে তার সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করেছি। সেই সাথে সাথে আর্থ সামাজিক উন্নয়নের জন্য এবং কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন খাত উন্মুক্ত করে দিয়েছি। আওয়ামী লীগ 100টা বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। 14,000 মেগাওয়াটের উপর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আজকে বাংলাদেশ অর্জন করেছে। খাদ্য উৎপাদন করে দেশের মানুষকে, এমনকি দরিদ্র মানুষকে বিনা পয়সায় যখন আমরা খাদ্য দিচ্ছি, সেই সাথে সাথে খাদ্য রপ্তানিও আমরা শুরু করেছি। আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে, আজকে রিজার্ভ 27.2 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমাদের যে কাছে যে চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতু নির্মাণ, আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করে দিয়েছি। আমরা এই দেশে আমাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, আমরা সেই প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই দিচ্ছি। আমরা ছেলেমেয়েদেরকে বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। এমনকি ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত যারা পড়াশোনা করবে, দরিদ্র মেধাবী ছাত্র, তাদের ছাত্রছাত্রী, তাদের জন্য বৃত্তির ব্যবস্থা আমরা করে দিয়েছি। আজকে আবার সাক্ষরতার হার বেড়েছে। আজকে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে। আজকে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মানুষ যখন একটু স্বস্তিতে, শান্তিতে, মানুষের মনে যখনই শান্তি আসে, অশান্তি শুরু হয়ে যায় একজনেরই মনে। মানুষের শান্তি তিনি দেখতে পারেন না। মানুষের শান্তি দেখলে, মানুষের উন্নতি দেখলে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, সেটা দেখলেই অশান্তি শুরু হয় কার মনে? আপনারা বলতে পারবেন কার মনে? বলেন। ওই একজনের মনে, যিনি আজকে 2015 সালে সেই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 93 দিন নিজেই নিজের অফিস, সেই বিএনপি অফিসে বসে থেকে সরকার উৎখাত না করে নাকি ঘরে ফিরবে না। তার আন্দোলন কি? মানুষ পুড়িয়ে মারা, মানুষ খুন করা, মানুষ হত্যা করা। ছোট্ট শিশু, দুধের শিশু, সেও রেহাই পায়নি। কলেজের ছাত্রী, সে রেহাই পায়নি। বাসের ড্রাইভার, হেল্পার, সাধারণ মানুষ, তারা রেহাই পায়নি। সাধারণ খেটে খাওয়া মানুষ রাস্তায় চলতে পারেনি। চলন্ত বাসে আগুন, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করার মতো বিভৎস ঘটনা সেই পাকিস্তানি হানাদার বাহিনী ঘটিয়েছে। আর এরপর ঘটালো জিয়াউর রহমানের স্ত্রী। এই মানুষ পুড়িয়ে মেরে মানুষকে খুন করা, এটাই তার আন্দোলন। যখন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার এই মানুষ খুন করা রাজনীতি প্রতিহত করল। প্রায় 282 দিন তার অবরোধ চলছেই। এখন পর্যন্ত কিন্তু তার ঘোষণা করা অবরোধ তিনি প্রত্যাহার করেন নাই। তার অবরোধ এখনো আছে।
কিন্তু মানুষ সাড়া দেয়নি। দেশে বসে মানুষ হত্যা, এই মানুষ হত্যা করে যখন পারল না, তখন নিজেই নাকে খত দিয়ে বের হলো, মামলায় কোর্টে হাজির হলো, নিজের ঘরে ফিরে গেল। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এরপর তিনি গেছেন এখন বিদেশে। আর বিদেশে যে এখন ষড়যন্ত্র কি, এদেশে বিদেশিদের হত্যা করতে হবে, তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এখন তিনি গুপ্ত হত্যায় নেমেছেন। এই গুপ্ত হত্যায় আওয়ামী লীগের নেতা কর্মী, এমনকি লেখক, প্রকাশক, বিদেশি সকলের উপরে গুপ্ত হত্যা। এবং যখনই তদন্ত করে ধরা পড়ছে, এই খুনিদের পরিচয় কি, যাদের কি ধরা পড়ছে দেখা যাচ্ছে তারা ছাত্র জীবনে ছাত্র শিবির অথবা বিএনপি ছাত্র দল করতো বা বিএনপি করতো। সেটা যখনই আমরা তদন্ত করছি, সেখানে বের হচ্ছে এরা সেই শিবিরের অথবা এই বিএনপি। অর্থাৎ দেশে না পড়ে বিদেশে বসে এখন দেশে গুপ্ত হত্যা শুরু করেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতে। আর সেই সাথে সাথে দেশের মানুষের জীবনের শান্তি নষ্ট করা। যখনই মানুষ একটু স্বস্তি পাচ্ছে, যখনই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, যখনই এদেশে একটা সম্ভাবনা সামনের দিকে দ্রুত গতিতে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তখনই এই হত্যাকাণ্ড শুরু করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। বাংলাদেশ এদেশের মানুষ স্বাধীন করেছে জাতির পিতার নেতৃত্বে। এদেশের মানুষকে নিয়ে বারবার ষড়যন্ত্রের খেলা। কোন কোন মহল প্রচেষ্টা চালাচ্ছে যে দেশে আইএস আছে, এদেশে সন্ত্রাস আছে। এদেশে সন্ত্রাসের সৃষ্টি করেছিল বিএনপি জামাত মিলে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সেই সন্ত্রাস কঠোর হস্তে দমন করেছে। যে যেখানেই হোক, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে রেহাই দেওয়া হয় না, তার বিরুদ্ধে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি এবং ব্যবস্থা আমরা নেব, সে যে দলেরই হোক না কেন। আমরা যা বলি আমরা তা করি এবং আমরা তা করে যাচ্ছি। এই বাংলাদেশে আপনারা জানেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এই গ্রেনেড হামলার আগে আপনারা একটু স্মরণ করে দেখবেন, বিএনপি নেত্রী বক্তৃতা দিয়েছিল যে আমি নাকি কোনোদিন প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবো না। এই বক্তৃতার পরই এই গ্রেনেড হামলা আইবি রহমান সহ আওয়ামী লীগের 22 জন নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই হত্যাকারীদেরকেও রেহাই দিয়েছিল। ঠিক যেভাবে জাতির পিতার হত্যাকারী জিয়াউর রহমান পুরস্কৃত করে, খালেদা জিয়া এসে, আপনাদের মনে আছে 96 সালে 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, ভোটার বিহীন নির্বাচনের মধ্য দিয়ে ওই খুনি রশিদকে পার্লামেন্টে বসিয়েছিল বিরোধী দলের চেয়ারে, খুনি হুদাকে সংসদ সদস্য করেছিল। খুনিদেরকে পুরস্কৃত করা, কিন্তু সেই নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে পারে নাই। 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছে, আর ওই বছরই 30শে মার্চ জনগণের আন্দোলনের ফলে খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। ওই খুনিদেরকে পার্লামেন্টে বসিয়ে রাখতে পারে নাই। আর এখনো সেই খুনের রাজত্ব সে কায়েম করতে চায় দেশে। যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, বিচারের রায় কার্যকর হচ্ছে, এই খুনিদেরকে রক্ষা করা, এই যুদ্ধাপরাধীদেরকে রক্ষা করা, তার জন্যই এই গুপ্ত খুন। কারণ এই যুদ্ধাপরাধীদের কাছে আমার বাংলাদেশের লাখো শহীদ, যে শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই লাখো শহীদের রক্ত রঞ্জিত পতাকা, আমার স্বাধীন বাংলাদেশের পতাকা কাদের হাতে তুলে দিয়েছিল, মন্ত্রী করেছিল, ঠিক জিয়াউর রহমান করেছিল। আর তারপরে তার স্ত্রী ওই খুনিদের, যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়ে ক্যাবিনেটে বসিয়েছিল।
আজকে যারা যুদ্ধ অপরাধী হিসেবে আজ সাজাপ্রাপ্ত, তাদেরকে পুরস্কৃত করেছিল। কাজে এরা তো স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের মানুষের উন্নয়নে বিশ্বাস করে না, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে না। এরা বাংলাদেশ থেকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের ভাবমূর্তি নস্যাৎ করতে চায়। বাংলাদেশের মানুষ দরিদ্র থেকে দরিদ্র থাকুক, বাংলাদেশের ছাত্রছাত্রীরা অশিক্ষিত থাকুক, বাংলাদেশের মানুষ চিকিৎসা পাক, এগুলি তারা চায় না। বা অশিক্ষিত থাকবে, দরিদ্র থাকবে, দুঃখে দুঃখে মরবে, এটাই তারা চায়। শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ, জাতির পিতা এই সরোদী উদ্যানে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, একটা কথা স্পষ্ট ভাবে বলতে পারি, গুপ্ত হত্যা, খুন যাই করুক না কেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অগ্রযাত্রায় বাধা দিতে পারবে না, বাংলাদেশের মানুষকে দাবায় রাখতে পারবে না। জাতির পিতা যেটা বলেছেন সেটাই বাংলাদেশের মানুষ করবে। শুধু আমি বলবো, আজকে যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে চাচ্ছেন তাদের আমি সাবধান করতে চাই যে বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ, কোনো ষড়যন্ত্রের কাছে তারা মাথা নত করে না। আর এই গুপ্ত হত্যা যারা করেছে তাদের ইতিমধ্যেই কিছু খুঁজে বের করা হয়েছে এবং এদেরকেও খুঁজে বের করা হবে। এবং সেই সাথে সাথে এদের লিঙ্কটা কোথায়, এদের মুরব্বী কোথায়, এদের বড় ভাই কোথায়, তাদেরকে খুঁজে বের করে এই মাটিতেই আমরা ইনশাআল্লাহ শাস্তি দেবই দেব। আমি শুধু বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই, কারণ যেভাবে ওই 2013-তে এবং 2015-তে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছিল, যেভাবে আপনারা সাধারণ মানুষ, দেশের মানুষ, একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করেছিলেন, এখনো সময় এসেছে প্রত্যেকটা মানুষ যারা শান্তি চান, উন্নতি চান, স্বাধীনতা বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, কারা খুনি তাদের বের করতে আপনারাও সহযোগিতা করেন। আমি মনে করি বাংলাদেশের মানুষ যদি এভাবে ঐক্যবদ্ধ হয়ে এই খুন, গুম খুন, হত্যা, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে এরা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে পারবে না, আর সেই ছিনিমিনি খেলতে আমরা দেব না। যখনই বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যায় তখনই আমরা দেখি এমন এমন ঘটনা ঘটানো হয়। আপনার মনে আছে বিএনপি নেতা একবার আর্টিকেল লিখলেন কোন আমেরিকার কোন পত্রিকায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, চিঠি পাঠালেন বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। এরকম বহু ষড়যন্ত্র, বহু চক্রান্ত এখনো করে যাচ্ছেন, কারণ ওই হানাদার পাকিস্তানি বাহিনী যাদেরকে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে পরাজিত করেছে, ওই তাদের প্রতি ওনার যে দরদ আর প্রেম প্রীতি ভালোবাসা, ওটা উনি ভুলতে পারে না। ওনার প্যারে পাকিস্তানের প্যার উনি এখনো ভুলতে পারেন না। এটাই সমস্যা এখন বাংলাদেশের, ওই একটাই সমস্যা, ওই যে প্যারে পাকিস্তানি, ওনার প্যার, এটার জন্যই আজকে বাংলাদেশের যত ভোগান্তি। আমরা দেশ স্বাধীন করেছি, এদেশের মানুষের উন্নতি আমরা চাই, তাই আওয়ামী লীগ যখন সরকারে আসে দেশের উন্নতি হয়, দেশের মানুষের ভিতরে স্বস্তি ফিরে আসে, দেশের মানুষের উন্নতি আমরা করে যাচ্ছি। আজকে আপনারা দেখেন বাস পোড়ানো, এই বিআরটিসিতে আমরা ক্ষমতা আসার পর কয়েক হাজার বাস কিনেছি, আর্টিকুলেট বাস কিনেছি। আমরা রেল, যে রেল একেবারে মৃতপ্রায় ছিল, মুমূর্ষু অবস্থায়, আলাদা মন্ত্রণালয় করে নতুন নতুন বগি কিনেছি। আমরা রেল লাইন সম্প্রসারণ করে মানুষের যোগাযোগ ব্যবস্থা, সাধারণ মানুষ তাদের যোগাযোগ যাতায়াতের পথ সুগম করেছি। এই যে নতুন নতুন বিআরটিসির বাসগুলি আমরা কিনেছি, কয়েক শত বাস পুড়িয়ে দিয়েছে, আর প্রাইভেট বাস তো পুড়িয়েছে। প্রত্যেকটা বাস মালিক তাদেরকে আমরা সহায়তা দিয়েছি। যাদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, ড্রাইভার, হেল্পার, তাদেরকে পরিবারকে আমরা সহায়তা দিয়েছি।
কিন্তু আমরা সহায়তা দিতে পারি। এই যে এত হাজার হাজার বাস কিনলাম, আজকে খালেদা জিয়ার নির্দেশে তা পুড়িয়ে আজকে মানুষের যাতায়াতের পথ বন্ধ, মানুষের যোগাযোগের পথ রুদ্ধ করার চেষ্টা, মানুষকে কষ্ট হচ্ছে। মানুষকে কষ্ট দিয়েই যেন তাদের মনে শান্তি, এটাই হচ্ছে দুর্ভাগ্য। আজকে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশে বারবার ষড়যন্ত্র হয়েছে, যখনই গণতান্ত্রিক ধারাবাহিকতা কখনো থাকতে দেওয়া হয়নি। এবারই প্রথম আমরা 2008 নির্বাচনের পর 2014 নির্বাচন সম্পন্ন করে আজকে আমরা প্রায় 2 বছরের কাছাকাছি, জানুয়ারিতে 2 বছর পূর্ণ হবে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। বিশ্বের যে কয়টা দেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। যখন উন্নত দেশগুলি তাদের প্রবৃদ্ধি ধরে রাখতে পারে নাই, সেখানে বাংলাদেশ 6 ভাগের উপরে আমরা প্রবৃদ্ধি অর্জন করেছি। এবারের অর্থ বছর যেটা শেষ হলো, 6.5 ভাগ আমরা আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। বিশ্বব্যাপী বাংলাদেশ পুরস্কৃত হয়। আওয়ামী লীগ আসলে পায় পুরস্কার, আর ওই বিএনপি যখন ছিল তখন পেয়েছে তিরস্কার। বাংলাদেশের মানুষ আর তিরস্কার চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ। বাংলাদেশের মানুষ উন্নয়ন করবে, উন্নত দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, সেইভাবেই আমরা দেশকে গড়ে তুলতে চাই। আজকে যারা বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করতে চায়, আমি স্পষ্ট বলবো, এই বাংলাদেশে জঙ্গিদের কোনো স্থান হবে না, বাংলাদেশের সন্ত্রাসের কোনো স্থান হবে না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। এই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা লক্ষ্য স্থির করেছি, আমরা রূপকল্প 21 ঘোষণা দিয়েছি। 2021 সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। এই সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে চাই বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে। বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, সেইভাবে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে গ্রামে গ্রামে মানুষের উন্নতি হচ্ছে। আমাদের উন্নয়নের সবথেকে মূল কথা হলো আয় বৈষম্য হ্রাস পেয়েছে। গ্রামের মানুষ, শহরের মানুষের আয় বৈষম্য হ্রাস পেয়েছে, ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস পেয়েছে। প্রায় 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। আজকে দারিদ্র্যের হার আমরা 22.4 ভাগে নামিয়ে এনেছি। হত দরিদ্রের সংখ্যা 7.9 ভাগে আমরা নামিয়ে এনেছি। আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেছি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। প্রেক্ষিত পরিকল্পনা করে সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই উন্নয়নের পথে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। তাদেরও এদেশে বাংলাদেশের মানুষের ক্ষতি করার জন্য শাস্তি পেতেই হবে। কাজে দেশবাসীকে আজকে সচেতন হতে হবে, দেশবাসীকে আজকে সজাগ হতে হবে, আর যে কোনো অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। সেটাই আমার আহ্বান থাকবে দেশের মানুষের কাছে। যে ষড়যন্ত্র শুরু হয়েছিল 15 আগস্ট থেকে 3রা নভেম্বর, এবং একের পর এক বারবার প্রত্যেকটা ষড়যন্ত্র মোকাবেলা করে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের মানুষকে আমি বলবো, 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে আমরা হারিয়েছি। এই বাংলাদেশ যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের রক্তে রঞ্জিত, রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা এবং উন্নত বাংলাদেশ, এই উন্নত বাংলাদেশকে কেউ থামাতে পারবে না। উন্নয়নের যে গতিধারা আমরা সৃষ্টি করেছি, ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে। আমাদের জাতীয় 4 নেতা এবং জাতির পিতা এবং লাখো শহীদের কাছে এটাই আজকের দিনে আমাদের অঙ্গীকার, যে বাংলাদেশকে আমরা
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্ব সভায় উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে মর্যাদার আসলে অধিষ্ঠিত করব। 2021 সালে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত হবে। এই তাদের আমাদের যারা জীবন দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন এবং সেই শহীদদের প্রতি এটাই আমাদের অঙ্গীকার। আর সেই অঙ্গীকার করেই আজকে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং জয় বাংলাদেশের জনগণই হবে, খুনি ষড়যন্ত্রকারীদের হবে না। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং এই সভা সাফল্যমণ্ডিত করবার জন্য সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অনেকেই মাঠে প্রবেশ করতে পারেননি, যারা বাইরে রয়েছেন তাদের প্রতিও আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই সভার এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।